This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভারত পাক সংঘর্ষ বিরতির মাঝে জরুরি বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বাসভবনে বৈঠক প্রধানমন্ত্রীর। গত 3 দিনে 4 বা 3 প্রধানের সঙ্গে বৈঠক মোদীর। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও। বেঈমান পাকিস্তানের চোরাগোপ্তা হামলা চলছে, সতর্ক ভারত, অ্যালার্ট সেনাবাহিনী। বৈঠকে মোদী। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, তার সঙ্গেই কথা বলবো। জ্যোতির্ময়, বৈঠক চলছে, কি জানা যাচ্ছে? কারণ একটা তো পজ এসেছে, সংঘর্ষ বিরতির যে অংশটা উঠে আসছিল, তারপরে এখনো রাত 10টা থেকে কিছুই প্রায় হয়নি বলা হচ্ছে। তো ঠিক কি জানা যাচ্ছে এই বৈঠক থেকে? দেখো, কয়েকটি ধাপে এই আলোচনা হবে। প্রথমত, সংঘর্ষ বিরতির দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলত তাই সেই সংঘর্ষ বিরতি কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। আগামীকাল যে দু দেশের মধ্যে আলোচনা হবে ডিজিএমও স্তরে, সেই বৈঠক থেকে ঠিক হবে। ভারতের তরফ থেকে কোন কোন শর্ত রাখা হবে সেই বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সেই শর্তগুলির মধ্যে একাধিক বিষয় থাকবে যেগুলো পুরোপুরিভাবে মিলিটারি কনসার্ন। স্বাভাবিকভাবে 3 বাহিনীর প্রধানের বক্তব্য এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ধাপের বিষয় হচ্ছে সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরেও গতকাল রাতে পাকিস্তানের যে আচরণ, তার প্রেক্ষিতে ভারতকে জবাব দেওয়া শুরু করতে হয়েছিল এবং আজ রাত আরো বেশি গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেও আরেকটি অল্টারনেটিভ দিক ভেবে রাখতে হচ্ছে যে যদি সংঘর্ষ বিরতি চালিয়ে যাওয়া সম্ভব না হয় পাকিস্তানের আচরণের কারণে, সেক্ষেত্রে সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে তা চূড়ান্ত করতে যাতে কোনো রকম সময় নষ্ট না করতে হয়, অর্থাৎ আগে থেকেই সেই ব্লুপ্রিন্ট তৈরি করে রাখা হবে এবং সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা করছেন। তার পাশাপাশি যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হচ্ছে যে এই সংঘর্ষ বিরতি চুক্তির পাশাপাশি ভারত এর আগে থেকে যা যা নিষেধাজ্ঞা আরোপ করেছে বা সিন্ধু চুক্তি খারিজ করেছে সেই বিষয়গুলি চালিয়ে যাওয়া হবে। ফলত সেই ক্ষেত্রেও কি কি বিষয় সামনে আসবে বা তার কি কি ইমপ্লিকেশন হতে পারে সেই বিষয়টিও আজকের এই বৈঠকে আলোচনা হচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানালেন এই বৈঠকে মূলত আলোচনার বিষয় কোনগুলো। একদিকে কূটনৈতিক যে পদক্ষেপগুলো ভারত করেছে পাকিস্তানের জন্য, সেই সমস্ত কূটনৈতিক পদক্ষেপগুলো জারি থাকবে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এগুলো নিয়েও আলোচনা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা পজ সাময়িকভাবে দেখা যাচ্ছে, সেটার পরবর্তীতে ঠিক কি হতে পারে, সংঘর্ষ বিরতির ক্ষেত্রে কি ধরনের শর্ত, ভারত কি কি করতে পারে, কি কি পদক্ষেপ হতে পারে, তা নিয়ে আলোচনা হচ্ছে বলেই সূত্রের খবর। আমাদের সঙ্গে শুভাশিস ব্যানার্জি আছেন, আপনারা শুনছিলেন কি কৌশলের বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে। আর মেজর জেনারেল অরুণ রায় তিনি আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গেও আমরা কথা বলবো। প্রথমেই মেজর জেনারেল রায়, আপনার কাছে যে প্রশ্নটা একটু করব, কারণ যেহেতু এই বৈঠকটা হচ্ছে, এই বৈঠকটা নিয়েই আপনার কাছে জানতে চাইবো যেগুলো আলোচ্য বিষয়। আপনি শুনলেন, আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে কূটনৈতিক পদক্ষেপগুলো হয়তো জারি থাকতে পারে, যেগুলোকে বন্ধ করা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি করা হতে পারে। তা একটা পজ আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। আপনার কি মনে হয় এই পজটা এখন চলছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই বৈঠকটাও চলছে, কি আলোচনা বিষয় হিসেবে উঠে আসতে পারে অন্তত সামরিক ক্ষেত্রের দিক থেকে? এই আলোচনায় 3টে জিনিসের বিষয়ে আলোচনা হবে। প্রথমটা হলো যে আমাদের মিলিটারি মানে আর্মি, নেভি আর এয়ারফোর্স, ওদের কি কি ডিমান্ড থাকতে পারে পাকিস্তানের ওপর এই যুদ্ধবিরতিটাকে কন্টিনিউ করবার জন্যে, সেটা হলো মিলিটারি রিকোয়ারমেন্ট। তারপরে পলিটিক্যাল রিকোয়ারমেন্ট আছে, যেটাতে কি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, MOD, মিনিস্ট্রি অফ ডিফেন্স, আর
আমাদের গভর্নমেন্টের অন্য বিশেষ ডিপার্টমেন্ট, ওরা কি নিজেদের দাবি আছে ওটা রাখতে পারে। আর থার্ড হলো যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেরকম এই ইনল্যান্ড ওয়াটার ট্রিটিটা যেটা আগে চালিয়েছে, ওটা স্টেটাসটা কি হবে ফাইনালি, ওটা ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া উচিত। কালকে অবধি আমাদের কাছে সময় আছে, 12 মে 12 তারিখে 12টা অবধি, সেই বিষয়ে একেবারে ক্লিয়ার বিশ্লেষণ করে অ্যানালিসিস করবার সময় আমাদের কমসে কম নত 2 ধাপ আগে ভাবতে হবে যে আমরা যদি এটা করি ওরা কি করবে, ওরা যদি ওটা করে আমরা কি আরও করতে পারি, তারপরে ওরা কি করবে। কমসে কম 2 ধাপ আমাদেরও আর ওদের ওটা কিন্তু ভালোভাবে ভিশনভাবে দেখে নিতে হবে, আর সেই হিসেবে আমাদের দাবি রাখা উচিত। কিন্তু দাবিটা এমনও যাতে হালকা না হয়, যাতে ওদের কষ্ট পৌঁছবে না। দাবিটা এত হেভি হতে হবে যাতে ওদেরকে কষ্ট পৌঁছানো যায়, আর এতটাও হেভি হবে না যেটাতে ওরা একেবারে মরিয়া হয়ে যায়, ওটাও। আচ্ছা, মানে এই হলো এই বিশ্লেষণে নিশ্চয়ই এইসব কথা ভাবা হচ্ছে। অর্থাৎ যে স্ট্র্যাটেজি এই মুহূর্তে নেওয়া হবে সেই স্ট্র্যাটেজিতে অনেকটা আগে ভাবতে হবে, যেটা পাকিস্তান ভাবছে তার থেকে কয়েক কদম এগিয়ে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। আর কিন্তু পাকিস্তানকে কি বিশ্বাস আছে এর সঙ্গে, এই প্রশ্নটা উঠছে, কারণ সংঘর্ষ বিরতির কথা বলেও ফের গুলি ছুড়েছে পাকিস্তান। সীমান্তে কড়া নজর রাখছে ভারতীয় সেনা, আর পাকিস্তান এয়ার স্পেস অর্থাৎ পাকিস্তানের যে আকাশ, সে আকাশ খুলে দিলেও সতর্ক রয়েছে দিল্লি। উত্তর এবং পশ্চিমের 32টি এয়ারপোর্ট এখনো বন্ধ রেখেছে ভারত, কিন্তু পাকিস্তান তাদের আকাশ খুলে দিয়েছে। কেন খুলেছে পাকিস্তান তাদের এয়ার স্পেস, এই প্রশ্ন উঠছে। আর আমাদের যে 32টি এয়ারপোর্ট এখনো বন্ধ রেখেছে ভারত, সেক্ষেত্রে কি কি করা হবে, কি কি সতর্কতামূলক আর ব্যবস্থাপনা থাকে, সেগুলোও আমাদের নজর থাকছে। শুভাশিস বাবু, এই স্ট্র্যাটেজির কথা নিশ্চয়ই যখন আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 প্রধান সিডিএস এবং অজিত দোভালের, তখন অবশ্যই স্ট্র্যাটেজি নিয়েই কথা হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে একটু জানতে চাইবো, একটা পজ আমরা দেখতে পাচ্ছি। আপাতত রাত 10টা থেকে আমরা দেখিনি কোনো ফায়ারিং হচ্ছে বা গোলাগুলি চলছে বা কোনো কিছু হানা। এই পজটাকে পজ এবং এই বৈঠক, এটা আপনি কি ভাবছেন যে কি এটা কি জাস্ট স্ট্র্যাটেজি জন্যই এই বৈঠক, নাকি পাকিস্তানও এই পজটার কোনো সুবিধা নিচ্ছে? দেখুন, সাইলেন্স হ্যাজ এ সাউন্ড, ইউ হ্যাভ টু হিয়ার ইট। এক্স্যাক্টলি। পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান অবভিয়াসলি নিজের কিছু ঘুঁটি সাজাবে, এটা বাস্তব। কোনো দেশকে কোনো ছোট করে দেখে লাভ নেই, তারাও তাদের মতো ঘুঁটি সাজাবে, তারাও তাদের মতো ফ্রেন্ডস অ্যালাইজ কীভাবে তাদের রেসপন্স হতে পারে তার একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করবে, অলরেডি যেটা গতকাল রাত থেকে স্টার্ট করেছে। দ্বিতীয় জিনিসটা যেটা পাকিস্তান করবে, পাকিস্তান একটা আইডিয়া তৈরি করার চেষ্টা করবে যে কীভাবে ভারত আমাদের সাথে টেবিলে বসতে পারে, ভারত আমাদের কি অপশনস ফেলতে পারে, তার কাউন্টার আমরা কি করতে পারি। দেখুন, স্কুইজিং ফ্যাক্টর বলে একটা ব্যাপার আছে। আমি 100 চাইতে পারি আপনার থেকে, বাট আমি ধরেই নেব যদি আমি 45-55 পেয়ে যাই, দ্যাট ইজ মাই উইন মার্জিন। তারপরে যদি আমি এক্সট্রা 10-12 পাই, আই এম আ হ্যাপি ম্যান। বাকিটা যদি আপনি স্কুইজ করেও আমাদের সাথে নেগোশিয়েট করে নামায়ও, লেট হিম বি সাইকোলজিক্যালি হ্যাপি, বাট আই নো হোয়াট আই ওয়ান্টেড, আই গট ইট। দ্যাট ইজ বেসিক অফ নেগোসিয়েশন। নেগোসিয়েশনে একটা বড় লং টার্ম খেলে রাখা হয়, সেটাকে আস্তে 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 স্কুইজ ডাউন করে। এবার আমার যেটা ভীষণভাবে মনে হয়, ভারত পলিটিক্যালি প্রচুর জায়গায় পাকিস্তানকে স্যাংশন করবে। ভারত ডিপ্লোম্যাটিক্যালি বহু অ্যালায়েন্সকে আজকে একটা ছাতের তলায় এনে চেষ্টা করবে এমন একটা ইন্টারন্যাশনাল ভাবে তাদেরকে স্যাংশন করা, যাতে করে তারা ইকোনমিক যে একটা চাপের মধ্যে আছে, আন্তর্জাতিক চাপের মধ্যে আছে। দেখুন, এই চাপটা $1 বিলিয়ন যাবে না, ইটস এ হিউজ প্রেশার। এটা IMF এর ব্যাপারটা নিয়ে অনেকেই আলোচনা করছেন, তারও অনেক প্রসিডিওর আছে ফর এক্সপেন্স। এরকম নয় যেটা কারোর অ্যাকাউন্টে চলে যায় আর এই টাকাটাকে নিয়ে খরচা করে নেয়। নো, ইটস নট লাইক দ্যাট। এটাকে প্রতি স্টেপে আপনাকে কাজ করে ডকুমেন্ট জমা দিতে হয়, তার এগেইনস্টে পেমেন্ট পায়। হ্যাঁ, ইটস নাথিং লাইক দ্যাট। আর আমি জানি, আমরা রিসেন্টকালেই বহু কারণে জানি যে হিসাব অনেকে দেয়ও না, টাকাও তাই পায় না। সো ইটস ইন্টারন্যাশনালি ইটস অলসো ভেরি ভ্যালিড। তো পয়েন্টটা হচ্ছে, খুব সুন্দরভাবে একটা জিনিস বুঝতে হবে, ভারত এবার কিন্তু ধরে ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানকে বিভিন্ন অংশে ধরবে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ডাইমেনশন অ্যান্ড প্রজেকশনে ধরবে। আর আরেকটা জিনিস আমার খুব মনে হচ্ছে, টেরিটোরিয়াল গভর্নেন্স নিয়ে
পাকিস্তানকে কোথাও গিয়ে ভারত হয়তো প্রথমবার টেবিলে টানবে ডাইরেক্টলি। আচ্ছা, কেন মনে হচ্ছে? আমার কেন জানি না মনে হচ্ছে এখানে কিন্তু দেখুন পলিটিক্যাল একটা ফেস সেভিং ভারতেরও আছে। বিকজ আমরা যখনই একটা ড্যামেজের কথা ভাবছি, একটা ড্যামেজ হচ্ছে কনসিডারেবল ড্যামেজ, যেটা সিভিলিয়ান্স বা সাধারণ মানুষ যা ভোট ব্যাংক চায়, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আরেকটা হচ্ছে সাস্টেনেবল ড্যামেজ বা লং টার্ম ড্যামেজ, যেটা ডিপ্লোমেসি দিয়ে করা যেতে পারে। প্রবলেমটা হচ্ছে এই ডিপ্লোমেসির করা ড্যামেজটা সাধারণ মানুষের চোখে খুব একটা ভিজিবলি দেখা যায় না। যেহেতু দেখা যায় না, সাধারণ মানুষের একটা বড় অংশ ভাবতেই পারে যে আমাদের সরকার সেই তুলনামূলকভাবে যেটা করা উচিত ছিল, শাস্তি দেওয়া উচিত ছিল, পাকিস্তানকে সেটা দিতে পারলো না। ইটস আ ফেলিয়ার অফ পলিটিক্যাল ডিভিশন। এই জিনিসটা কিন্তু এফেক্ট করে ভোট ব্যাংকে। সুতরাং কনসিডারিং দ্যাট পলিটিক্যাল সাইড অলসো, আমার মনে হয় এমন কিছু টেরিটোরিয়াল প্রেশার দিতে পারে পাকিস্তানকে যেটা ল্যান্ডমার্ক হতে পারে। মানে আমার একটা, বাকি প্রতিবেশীরা সেটা মেনে নেবে, বাকি প্রতিবেশীরা সেটা মানবে কি মানবে না, না না মানবে কি মানবে না, ইটস এ ডিফারেন্ট থিং। বাট পয়েন্টটা হচ্ছে আমি নেগোসিয়েশন স্টার্ট করলাম কি করলাম না, আমি এটাকে টেবিলে আনলাম, পয়েন্টটাকে আনলাম না। যখনই টেবিলে পয়েন্টটা আমি আনলাম, তার মানে ইট বিকামস আ পয়েন্ট অফ নেগোসিয়েশন। আরেকটা কথা ভুলে গেলে চলবে না, পাকিস্তানের ভিতরে যে ইন্টারনাল কনফ্লিক্টসটা চলছে, যার মধ্যে তাদের সব থেকে রিসোর্সফুল ডিভিশনটা উইচ ইজ বালুচিস্তান, সব থেকে রিসোর্সফুল, সব থেকে ইকোনমিক্যালি রিচ ডিভিশন, ওই জায়গাটার মধ্যে যে ইকোনমিক কনফ্লিক্টটা তৈরি করেছে পাকিস্তানি, সেই জায়গার ভিতরে যে পলিটিক্যাল প্রবলেমসগুলো চলছে, সেই পলিটিক্যাল প্রবলেমসগুলোকে ইন্ডিয়া রেকগনাইজ করতে পারে। যে ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ বালুচিস্তান, তার যে নিজস্ব একটা অবস্থান, সেই অবস্থানটাকেও কিন্তু ভারত যদি কোনোভাবে কনসিডার করে, জাস্ট দাঁড়িপাল্লায় এখন দুই পাল্লার মধ্যে অনেক কিছু এখন অনেক কিছু হতে পারে, এই দাঁড়িপাল্লার মধ্যে যদি ভারসাম্য রাখতে হয়। আর তার মধ্যে আরো একটা বড় খবর আমি একটু দিয়ে রাখি, কারণ সংঘর্ষ বিরতি ভাঙার পেছনে পাকিস্তানের জঙ্গি ঢোকানোর কি ছক? কেন বলছি, এই প্রশ্ন কেন উঠছে? কারণ একটা পজ দেওয়া হয়েছে সংঘর্ষ বিরতি, তারপর যেটা সংঘর্ষ বিরতি হয়েছিল, তারপর দেখা যায় পাকিস্তানের দিক থেকে সংঘর্ষ বিরতি ভাঙা। আর এর পেছনে কোনো ছক আছে কি পাকিস্তানের? কারণ সবাই বলছে যে চুপচাপ থাকা বা নিস্তব্ধতাও কিন্তু অনেক বড় কিছু বার্তা দেয়, অনেক কিছু বলে, তারও একটা বক্তব্য থাকে জোরদার। আর এখানে এই জঙ্গি ঢোকানোর ছক কি পাকিস্তানের, এই প্রশ্নটা উঠছে। তার কারণ অমৃতসরে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে, বিএসএফ আর পাঞ্জাব পুলিশ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেছে। প্রায় 3 কেজি বিস্ফোরক পাওয়া গেছে, 2টো করে হ্যান্ড গ্রেনেড আছে, ডিটোনেটরও পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে 30 রাউন্ড তাজা গুলি, 2টো পিস্তল আর 4টে ম্যাগাজিন। ড্রোনে করে ফেলা হয়েছিল এই বিপুল পরিমাণে বিস্ফোরক। সূত্রের খবর এমনই, সংঘর্ষ বিরতি ভেঙে ভারতীয় সেনাকে বিভ্রান্ত করার কি পুরনো ছক পাকিস্তানের এটা? গতকাল জম্মুর নাগরোটায় সন্দেহভাজকদের সঙ্গে গুলির লড়াই হয়, রাতেই অমৃতসরে অস্ত্র উদ্ধার হয়, পাক জঙ্গি আঁতাতের পর্দা ফাঁস। মেজর জেনারেল রায় আমাদের সঙ্গে আছেন, আমি তার কাছে একটু জানার চেষ্টা করি। মেজর জেনারেল রায়, এখানে এই যে পজ, একটা অনেকে ভাবছে যে সংঘর্ষ বিরতি হলো কিন্তু তারপর আবার পাকিস্তান ভাঙলো, আবার কিছুটা পজ হয়ে আছে, এই কোথাও কি মনে হচ্ছে যে এই পজটাকে ব্যবহার করছে পাকিস্তান? কারণ এত পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এরকম সিচুয়েশনে, আবার পাঞ্জাবে। দেখুন, এই পজ, যে পজ আর পজ ভাঙা নিয়ে একটু আমি কথা বলতে চাই। পজ মানে না আমি বললাম এখন পজ, পজ হয়ে গেল, ওরকমভাবে এটা হয় না। কেন কি, আমি যদি রাওয়ালপিন্ডি কিংবা দিল্লিতে বসে বলি এখন পজ, অলদো আমাদের কমিউনিকেশন সিস্টেম খুব এগিয়ে গেছে, ওটা নিচের লোক অবধি পৌঁছনো যে এখন কোনো ফায়ারিং হবে না, একটু সময় লাগে। সেকেন্ড জিনিস হলো যে এই 4-5 দিন যা তৈরি করেছে, অনেক বম্বস, অনেক ড্রোনস, ওইগুলোকে আর্ম করে দেওয়া হয়েছে। মানে আর্ম মানে ডিজার্ম স্টেট থেকে আর্ম করে দেওয়া হয়েছে। ওইগুলোকে আবার যদি ডিজার্ম করতে হয়, তাহলে নিজের লোকেদের যারা ডিজার্ম করতে যাবে ওদেরও ক্ষতি পৌঁছয়। তো লোকেরা কি করে যে পজের মধ্যে যা তাড়াতাড়ি সময় আছে ওটার মধ্যে ওইগুলোকে ফায়ার করে দেয়। ফায়ার এইভাবে করে না যে অন্য লোককে মারবো আমি কিংবা অন্য দেশের লোককে মারবো, ও নিজেকে বাঁচানোর জন্যে ওইগুলোকে ডিজার্ম করবার, এটা সবচেয়ে বেস্ট সিস্টেম। তবে হ্যাঁ, এটা অন্য সিস্টেম হলো
যে ফায়ার কোনো মানে যদি পৌঁছে যায় খবর কোনো ফায়ারিং হবে না, বন্ধ করে দাও, একটা পিট ডাগ করা হয়, ওটার মধ্যে সব বম টম যেগুলো আর্ম করা হয়েছে ফেলে যুদ্ধের পরে আবার ওটাকে বাস্ট করা হয়। তো এইটা তো ছিল পজ আর পজ ভাঙা নিয়ে কথা, ইমিডিয়েটলি কিছু হয় না পজের সাথে সাথে। আচ্ছা, সেকেন্ড জিনিস যেটা আপনাদের সুভাষী স্ট্র্যাটেজির বিষয়ে বললেন, আমি ওটার বিষয়ে একটু বিশ্লেষণ করতে চাই যে কি হবে, কি স্টেজে কথা হবে, এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা অনেক আগের থেকে শুরু হয়ে যায়। এখন খালি যা বিশ্লেষণ হচ্ছে ওটা হলো ফিনিশিং টাচেস দেওয়া। আর হ্যাঁ, উনি একটা টেরিটোরিয়াল গভর্নেন্সের কথা বললেন। টেরিটোরিয়াল গভর্নেন্সের কথা বললে একটা জিনিস মনে রাখবেন, যেখানে টেরিটরির ব্যাপার এসে যায় সেখানে কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যায় দেশেরা, লোকেরা। তো ওইটাকে বেশ ভালোভাবে বেশ বুঝিয়ে সুঝিয়ে এটা আগে বাড়ানো উচিত। আরেকটা কথা যেটা IMF-এর কথা হলো যে IMF ফান্ড রিলিজ, আমার মতে পার্সোনাল ইস্যু, আমার মনে হয় এই ফান্ড রিলিজের পেছনে একটা শর্ত দেওয়া হয়েছিল যে ইউ উইল আস্ক ফর সিজ ফায়ার, পাকিস্তানকে বলা হয়েছিল, আমার যেটা মনে হয়। সেই জন্যে হয়তো ওরা এগ্রি করেছে, কেন কি আসিফ মুনির এমন লোক নয় যে ও এত তাড়াতাড়ি এগ্রি করে যাবে। তো এইসব সব ভেবে চিনতে দেখে আমাদের যে এখন জঙ্গির আমরা খুঁজে বেরোচ্ছি আর এই যে হাতিয়ার পাওয়া যাচ্ছে, এটা কিন্তু এই বিরতির পরে কিংবা পজের মধ্যে কিংবা ওই ফায়ারিংয়ের মধ্যে হয়নি, এটা অনেক আগের থেকে হয়েছে। আপনারা এরিয়াটা যদি দেখেন, এরিয়াটা ট্র্যাভার্স করা খুব সোজা নয়। এইগুলো আগের থেকে আমরা বলি ক্যাশেজে হাতিয়ার টাতিয়ার রাখা থাকে, কয়েকটা ধরা পড়েছে। আর এটা খালি পাঞ্জাবে আর রাজস্থানে নয়, এটা হওয়া উচিত সারা ভারতবর্ষে। এতগুলো স্লিপার মডিউল আছে, ঢুকে আছে, যে ওদেরকে এই মৌকায় যদি আমরা বের না করতে পারি তাহলে ওদেরকে ধরা মুশকিল হয়ে যাবে। আপনার মতামত আমরা শুনলাম এবং আপনারা সকলেই শুনলেন যে এই ধরনের ঘটনা, ইনসিডেন্ট এখন গোটা ভারতবর্ষ জুড়েই হওয়া উচিত, অর্থাৎ অস্ত্র আরও উদ্ধার হওয়া উচিত বলে তিনি মনে করছেন। BSF প্রাক্তন ডিজি সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন আপনি, এই অস্ত্র উদ্ধার হয়েছে, একটা বড় পরিমাণে অস্ত্র উদ্ধার, বিস্ফোরক উদ্ধার হয়েছে পাঞ্জাবে, কি বলবেন? একটা তো সংঘর্ষ বিরতি, তারপরে দেখা গেল সেটা লঙ্ঘন করলো পাকিস্তান, আবার কিছুটা দেখা যাচ্ছে সব বিষয়টা একটু চুপচাপ রয়েছে, আবার তার মাঝেই এই অস্ত্র উদ্ধার হয়েছে। আপনার কি মনে হয়, যেখানে RDX আছে, ডিটোনেটর আছে, প্রায় 3 কিলো বিস্ফোরক আছে? আর খুব এটা আমার সঙ্গে সুভাষিস বাবু আছেন, তিনিও বলবেন যে আমরা শুনে এসেছি বিভিন্ন সময় পড়তে গিয়ে বা এই মিডিয়ায় চাকরি করতে গিয়ে যে দুটো অর্গানাইজড ক্রাইম আছে গোটা বিশ্বজুড়ে প্রবলভাবে হয়, সেটা হচ্ছে একটা হিউম্যান ট্রাফিকিং আর একটা হচ্ছে অস্ত্র পাচার। এই দুটো অত্যন্ত অর্গানাইজড ক্রাইম, যেটা থেকে অনেক সময় মাথা পর্যন্ত পৌঁছানোটাও খুব ক্যালকুলেটিভলি পৌঁছানো সম্ভবও হয় না অনেক সময়। এত অর্গানাইজ, অর্থাৎ এত গুছিয়ে এই দুটো ক্রাইম করা হয় যে একজন হ্যান্ডলার অপরজন হ্যান্ডলার সম্পর্কে কিছুই হয়তো তারা জানেই না, এতটাই অর্গানাইজ পদ্ধতিতে এই দুটো ক্রাইম হয়। এবং বারবার যে কোনো আধিকারিক বা যারা তদন্তকারী, এই ধরনের এজেন্সি যারা কাজ করেন অস্ত্র বা হিউম্যান ট্রাফিকিং রোখার জন্য, অস্ত্র পাচার রোখার জন্য, তারাও তাদের মুখ থেকেও অনেক সময় এই কথা শোনা যায়, তাদের অভিজ্ঞতাও এই কথা বলে যে অস্ত্র পাচার এবং মানব পাচার এই দুটো অত্যন্ত অর্গানাইজড একটি ক্রাইম এবং এই দুটো তল পাওয়া খুবই কষ্টসাধ্য। তবুও এজেন্সির তরফ থেকে অত্যন্ত সতর্কতা, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের নাগাল পাওয়ার চেষ্টা করা হয়। আর এই যে অস্ত্র পাওয়া গিয়েছে তা নিয়ে আমরা সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, তার কথা শুনবো। সমীর বাবু, কি বলবেন? বিপুল পরিমাণে বিস্ফোরক পাওয়া গেছে, যার মধ্যে RDX-ও রয়েছে পাঞ্জাবে, কি বলবেন এই নিয়ে? আমি তো আপনি তো একটু মানে কয়েকটা সেকেন্ডের মধ্যে আপনি বলে দিলেন কি করবেন, কি বলবেন। আমার ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার এবং আপনাদেরও জানা দরকার যারা ওখানে আপনারা অ্যাঙ্করিং করছেন। সেটা হচ্ছে যে দুটো 9mm পিস্তল বোধহয় পাওয়া গেছে, দুটো গ্রেনেড বোধহয় পাওয়া গেছে, এক্সপ্লোসিভ পাওয়া গেছে, আর 30 রাউন্ড গুলি পাওয়া গেছে, ইফ আই এম নট রং।
কারণ আমি ওদের সঙ্গে যোগাযোগ করে এইগুলো খবর পেলাম। এখন প্রশ্ন উঠছে, এটা কিন্তু এই পরিস্থিতির মধ্যে আসেনি, এটা এসেছে হয়তো পরিস্থিতি শুরু হওয়ার আগে। কেন আমি আগে বলছি, যে এদের কি থাকে যে ওপার থেকে এরা এই পারে কোনোভাবে এই জিনিসগুলোকে স্মাগল করে ঢুকিয়ে দেয়, এবং ঢোকানোর পরে ওপারের লোকেরা এবং এপারের লোকেদের মধ্যে আছে, কারণ 150 গজ যে গ্যাপটা থাকে সেখানে ওখানে চাষবাস করা হয়। সুতরাং এটাই আশ্চর্য হওয়ার কিছু নেই যে ওখানে এটা আমরা আনার্ট করতে পেরেছি, খুব ভালো। আই মিন পাঞ্জাব পুলিশ অ্যান্ড দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স মেম্বার শুড বি কমপ্লিমেন্টেড। তবে এর সঙ্গে এটাও করতে হবে যে এই হাতিয়ারগুলো নিশ্চয়ই ব্যবহৃত হতো আমাদের ইন্ডিয়ান কারোর ওপরে টার্গেট করে। তাই যদি হবে তাহলে আমাদের কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ পাঞ্জাব ইজ অলওয়েজ এ ভেরি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভোলাটাইল বর্ডার। ওখানে থেকেই এই যে পাঠানকোট হোক যে কিংবা এই জায়গাগুলো হোক, সেখানে এদের একটা হতে পারে যে এই পারে যারা আতঙ্কবাদীরা রয়েছে তাদের জন্য হতে পারে, কারণ এক্সপ্লোসিভ কিংবা গ্রেনেড দিয়ে কেউ কোনোদিন তো ঠাকুরের পুজো করবে না, তারা করবে যে তাদের প্রয়োজন মতো। এবং এটা আগেও দুই একবার, আর হেরোইনের ব্যাপারটা বোধহয় হেরোইন ওদের এই কনসাইনমেন্টে বোধহয় নেই, কারণ ওদের সবসময় চেষ্টা থাকে ওই পাকিস্তানের যে টু পুশ হেরোইন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সেই জায়গাটায় এবার এটাতে বোধহয় নেই। আর এই সময় যেটা পাওয়া গেল সেটা এইরকম হয়তো আরো দুই এক জায়গায় যে এরকম ভাবে লুকিয়ে রাখা হয়েছে যাতে এটাকে ইমিডিয়েটলি ডিটেক্ট করে না করা যায়। আর এই পরিস্থিতিতে চাইবে যে যতদিন যদি এইভাবে রাখা যায়, তাহলে যখন একটু স্টেবল হয়ে যাবে তখন আবার এইগুলোকে মানে ডেপথে পাঠিয়ে দেবে। বোঝা গিয়েছে। ধন্যবাদ সমীর বাবু। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH